সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আহ, আমাদের ট্রাই অ্যাডমিশন যে জিকে ক্লাস আছে সেই জিকে ক্লাসে আমরা আজকে যে বিষয়টা নিয়ে মূলত তোমাদেরকে তোমাদের সাথে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আহ, আমি যদি একটু লিখি তাহলে মনে হয় ভালো হবে। সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশকে জানি। তাহলে আমাদের আজকের ক্লাসের টপিক কি? বাংলাদেশকে জানি। বাংলাদেশকে জানি। তাহলে আমরা যদি বাংলাদেশকে জানতে চাই, তাহলে বাংলাদেশকে আমাদের জানতে হবে কিভাবে? বাংলাদেশকে জানার জন্য আমাদেরকে মানচিত্র ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে আগেই বলেছি যে মানে পৃথিবীর যে কোনো দেশ বা পৃথিবীকে জানার জন্য আমাদেরকে জানতে হবে মানচিত্রের মাধ্যমে। কিসের মাধ্যমে জানতে হবে? মানচিত্রের মাধ্যমে জানতে হবে। আমরা আজকে বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে আমাদের যে চিরচেনা চিরপরিচিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে আমরা নতুন ভাবে জানার চেষ্টা করব, চেনার চেষ্টা করব। তাহলে মানচিত্রকে ব্যবহার করে আমরা কিভাবে বাংলাদেশকে চিনব, সেটা আমরা আমাদের আজকের এই সেশনে, আজকের এই ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি, সাকিব শাহরিয়ার। আমি আহ যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের কাছে একটা মানচিত্র রয়েছে। হ্যাঁ, এই মানচিত্রটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। খুবই খুবই পরিচিত, খুবই পরিচিত আমাদের এই মানচিত্রটা। আমরা আমাদের পড়াশোনায় অসংখ্যবার এই মানচিত্রটা দেখেছি, আমাদের বইয়ে বিভিন্ন জায়গাতে অসংখ্য অসংখ্য অসংখ্যবার এই মানচিত্রটা আমাদের কিন্তু দেখার সুযোগ হয়েছে, তাই না? এই মানচিত্রটা, ওকে। তাহলে এই যে আমাদের প্রিয় বাংলাদেশ, এই যে আমাদের প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশকে চিনতে হলে, এই বাংলাদেশকে জানতে হলে আমাদেরকে জানতে হবে যে আমাদের এই বাংলাদেশের, আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের তিন দিকে আছে হচ্ছে ভারত। তাহলে আমি যদি একটু এখানে লিখি, বাংলাদেশের কি তিন দিকে, তিন দিকে ভারত। হ্যাঁ, তার মানে একেবারে আমরা জানি যে একটা মানচিত্রের দিক নির্ণয় করার পদ্ধতি, হ্যাঁ, আমরা অনেকেই মোটামুটি জানি যে যে কোনো মানচিত্র যদি আমরা ঠিক উপায়ে ধরি, তাহলে উপর দিকে, হ্যাঁ, উপর দিকে সবসময় কি থাকে? উত্তর দিক থাকে। তাহলে এই উপর দিকটা হচ্ছে উত্তর দিক। দেখো, এই যে উপরের দিকটা হচ্ছে কি? উত্তর দিক। হ্যাঁ, আর আর নিচের দিকে থাকবে হচ্ছে কি? দক্ষিণ দিক। হ্যাঁ, তাহলে দিক নির্ণয়টা আমরা একটু করছি, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। এরপরে এই যে ডান দিক, ডান দিকটা হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ, আর এই যে পশ্চিম দিক, পশ্চিম দিক মানে বাম, ডান দিক, বাম দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে ডান দিক হচ্ছে পূর্ব এবং বাম দিক হচ্ছে পশ্চিম। তাহলে উপর দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম, যদি একটা ম্যাপ সঠিক উপায়ে ধরা হয় তাহলে। এইবার আমরা বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমটা একটু হিসাব করি। বাংলাদেশের উত্তরেও আছে কি? ভারত। কি আছে? ভারত আছে। হ্যাঁ, দক্ষিণে কি আছে? দক্ষিণে আছে বঙ্গোপসাগর। দক্ষিণে আছে বঙ্গোপসাগর। হ্যাঁ, আমরা যদি পূর্ব দিকে যাই, পূর্ব দিকেও আমরা দেখতে পাবো আছে কি? ভারত। এবং পূর্ব দিকে আরেকটা দেশের সাথে সীমান্ত রয়েছে, সেটা হচ্ছে মায়ানমার। আমরা দেখাবো, প্রত্যেকটা জায়গায় আমরা দেখাবো। এবং পশ্চিমেও রয়েছে ভারত। তাহলে আমরা এই যে বাংলাদেশের যে মানচিত্র, সেই মানচিত্রে আমরা এখন দেখব যে বিভিন্ন বাংলাদেশ কিভাবে বিভিন্ন মানে এই এই আহ, দেশগুলো দিয়ে বেষ্টিত হয়ে আছে, সেটা আমরা এখন একটু দেখার চেষ্টা করব। তাহলে তাহলে আমরা একটু দেখি, আমরা একটু দেখি মানচিত্র অ্যানালাইসিস করে আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের এই এই যে আমাদের যে আহ, অন্যান্য যে প্রতিবেশী দেশগুলো, সেগুলো কিভাবে আমাদের চারিদিকে আছে। প্রথমে আমরা উত্তর দিকটা বাংলাদেশের দেখার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর দিক। উপরের দিক যেহেতু, এটাই হচ্ছে বাংলাদেশের উত্তর দিক। এবং উত্তর দিকে, বাংলাদেশের এই উত্তর দিকে লক্ষ্য করো, ভারতের মেঘালয় রাজ্য রয়েছে, রয়েছে ভারতের আসাম রাজ্য। কি রয়েছে? আসাম রাজ্য রয়েছে।
তাহলে উপরের দিকে রয়েছে ভারতের আসাম, মেঘালয়, এবং একই সাথে রয়েছে এই যে দেখো এখানে শিলিগুড়ি, যেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে ভারতের উত্তরে রয়েছে, মানে বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। এটা কিন্তু তোমরা একটু ভালো মতো আমার সাথে বলবা। বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, রয়েছে আসাম, রয়েছে মেঘালয়। তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের তিনটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে, রয়েছে আসাম, রয়েছে মেঘালয়। ঠিক আছে? তাহলে বাংলাদেশের উত্তরে ভারতের তিনটা রাজ্য রয়েছে, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ। তিনটা মানে রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের উত্তর দিক দিয়ে। এইবার বাংলাদেশের দক্ষিণে আমরা বলেছিলাম আছে বঙ্গোপসাগর। দেখো বাংলাদেশের নিচের দিকে দক্ষিণে একদম বরিশাল থেকে নিচে, সাতক্ষীরা থেকে নিচে, খুলনা থেকে নিচে, চট্টগ্রাম থেকে নিচে, ঠিক আছে, দেখো এই জায়গায় রয়েছে বঙ্গোপসাগর। কি রয়েছে? এই যে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে সোয়াচ অফ নো গ্রাউন্ড, সোয়াচ অফ নো গ্রাউন্ড নামে একটা, মানে একদম গভীরতম, হ্যাঁ, বঙ্গোপসাগরের গভীরতম খাদ যেটা, সেটার নাম হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড, সেটা রয়েছে। মানে একদম কোনো গ্রাউন্ডের ছোঁয়া পাওয়া যায় না আর কি। আমি বলি সোয়াচ অফ নো গ্রাউন্ড, কোনো গ্রাউন্ডের ছোঁয়া এখানে পাওয়া যায় না। ঠিক আছে? এছাড়া এই বঙ্গোপসাগরে কক্সবাজারের নিচে রয়েছে সেন্ট মার্টিন। ভারতের দখলে, হ্যাঁ, ভারতের দখলে এই বঙ্গোপসাগরে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে? সবগুলো বাংলাদেশের কি দক্ষিণে। এছাড়া আমি বলেছি যে বাংলাদেশের দক্ষিণ পূর্বে মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। এই যে মায়ানমার বা বার্মা, এই মায়ানমার বা বার্মার সাথে কি, মায়ানমার বা বার্মার সাথে কি বাংলাদেশের সীমান্ত রয়েছে। মায়ানমার বা বার্মার সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে। ঠিক আছে? তাহলে তাহলে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের সাথে, আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের সাথে এই যে সীমান্ত, হ্যাঁ, বাংলাদেশের সাথে এই যে সীমান্ত, এটা রয়েছে মায়ানমার বা বার্মার। হ্যাঁ, বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে মায়ানমার বা বার্মার, যা একদম দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগরের একদম দক্ষিণে। বঙ্গোপসাগরের ভেতরে রয়েছে আমাদের দ্বীপ, হ্যাঁ, যেটার নাম হচ্ছে আমরা বলেছি কি সেন্ট মার্টিন বা নারকেল জিঞ্জির একমাত্র যেটা আমাদের প্রবাল দ্বীপ। এবং বাংলাদেশের এই সোয়াচ অফ নো গ্রাউন্ড, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত গভীরতম খাদ, সেটাও কিন্তু এই বঙ্গোপসাগরে অবস্থিত। এইবার আমরা যদি একটু উপরের দিকে যাই এবং বাংলাদেশের পূর্ব দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, বাংলাদেশের কোন দিকটা আমরা দেখার চেষ্টা করব? বাংলাদেশের পূর্ব দিকটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশের পূর্ব দিকে দেখো এই দিকটাই তো পূর্ব দিক। এই যে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার পরে যে ভারতের যে জায়গাটা, দেখো ব্রাহ্মণবাড়িয়ার ঠিক পাশে আছে ত্রিপুরা। ব্রাহ্মণবাড়িয়ার ঠিক পাশে আছে কি? ত্রিপুরা আছে। ঠিক আছে? বা ব্রাহ্মণবাড়িয়ার পাশে আছে কি? ত্রিপুরা। তার উপরে এইখানে আসাম আছে, সিলেটের পাশের অংশে আছে আসাম। তাহলে সিলেটের পাশে আছে ভারতের আসাম, কুমিল্লার পাশে আছে ভারতের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার পাশে আছে ভারতের ত্রিপুরা। ইভেন এক সময় তো এই ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ত্রিপুরা নামেই পরিচিত হতো। হ্যাঁ। আচ্ছা, এরপরে একটু নিচের দিকে, একটু নিচের দিকে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আছে মায়ানমার। হ্যাঁ, আছে মায়ানমার। ঠিক আছে? তাহলে বাংলাদেশের এই উত্তর পূর্বে মায়ানমার রয়েছে, হ্যাঁ, ভারতের ত্রিপুরা রয়েছে, ভারতের আসাম রয়েছে, এবং ভারতের মিজোরাম রয়েছে। কি রয়েছে? মিজোরাম রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের কোন জেলাগুলোর সীমান্ত আছে, এরকম একটা প্রশ্ন আসে। আমরা এই প্রশ্নটার উত্তর করার জন্য মনে রাখতে পারি একটা, আমরা জানি যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের যে সাতটা রাজ্য, সেই সাতটা রাজ্যকে বলে সেভেন সিস্টার্স। দেখো আমি একটু যদি নিচের দিকে লিখি, ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যে সাতটা রাজ্য, সেই সাতটা রাজ্যকে বলে সেভেন সিস্টার্স। হ্যাঁ, আমি একটু ইয়ে করে লিখছি। এটা হচ্ছে কি উত্তর পূর্ব অঞ্চলের, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটা রাজ্য, সাতটা রাজ্য, এটা হচ্ছে সেভেন সিস্টার্স। ঠিক আছে? তাহলে উত্তর পূর্ব অঞ্চলের সাতটা রাজ্য হচ্ছে কি সেভেন সিস্টার্স ভারতের। হ্যাঁ, এখন এই সেভেন সিস্টার্স ভুক্ত দেশগুলো মানে রাজ্যগুলোকে মনে রাখার আমি একটা কৌশল
বারবার করে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জায়গায় বলি, সেটা হচ্ছে আমিত্রি অমে নাম। আমিত্রি অমে নাম মানে আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। আমি আবারও বলছি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর। এই সাতটা রাজ্যের মধ্যে, এই সাতটা রাজ্যের মধ্যে, হ্যাঁ, চারটা রাজ্যের ভারত বাংলাদেশের সাথে সীমান্ত আছে। চারটা রাজ্যের বাংলাদেশের সাথে সীমান্ত আছে। এছাড়া আছে পশ্চিমবঙ্গ, যার বাংলাদেশের সাথে দীর্ঘতম সীমান্ত আছে। বাংলাদেশের পুরা পশ্চিম জুড়ে পশ্চিমবঙ্গ আছে, আমি দেখাবো এখনই সেটা। তো এটা একটু বলে নি তোমাদেরকে। তাহলে চারটা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গ, এই মোট পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। এই যে সেভেন সিস্টার্স মুক্ত যে চারটা রাজ্য, এটা সহ পশ্চিমবঙ্গ, আমরা এটাকে বলতে পারি আমিত্রি মেপ। তার মানে কি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। আমি আবারও বলছি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এই পাঁচটা রাজ্যের সাথে, এই পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে। এই পাঁচটা রাজ্যের সাথে বাংলাদেশের কি আছে, সীমান্ত আছে। ওকে, তাহলে আমি কি বলার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছি। সেভেন সিস্টার্স ভুক্ত চারটা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত আছে, তার সাথে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে সীমান্ত আছে। এই জন্যে মোট পাঁচটা রাজ্যের বাংলাদেশের সাথে সীমান্ত আছে। সেই পাঁচটা রাজ্যকে আমরা আমিত্রি ম্যাপ দিয়ে মনে রাখতে পারি: আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এটা হলো বিষয়। এইবার 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 যদি আমরা একটু উপরে উঠে, আমরা যদি একটু উপরে উঠে পশ্চিমবঙ্গটা যদি একটু দেখার চেষ্টা করি। এই যে বাংলাদেশের পশ্চিম দিক দেখো, বাংলাদেশের পশ্চিম দিকটা দেখো। এই যে দেখো, এখানে লেখা আছে মালদহ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এই যে এখানে লেখা আছে মালদহ। এই মালদহ হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের। লেখা আছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ ভারতের পশ্চিমবঙ্গের। ঠিক আছে, এইখানে, এইখানে যতগুলো এরকম অঞ্চল দেয়া আছে, হ্যাঁ, এই যে এখানে কৃষ্ণনগর, বিশেষ করে এই এইখানে পশ্চিমবঙ্গ। আমরা কলকাতা চিনি না, কলকাতা, আমরা কলকাতা চিনি বাট পশ্চিমবঙ্গ চিনি না। মনে রাখবা, কলকাতা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা কি, কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। ঠিক আছে, এই আহ, মানে আমরা কলকাতা চিনি, পশ্চিমবঙ্গ চিনি না। ঠিক আছে, মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তাই না? আচ্ছা, তাহলে এই বাংলাদেশের পশ্চিমে আছে কি, ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের চারদিকে কি কি আছে, এটা কি আমরা মোটামুটি, এটা কি আমরা মোটামুটি বুঝতে পারলাম? পারলাম। এইবার, এইবার যদি আমরা একটু একটু বাংলাদেশের অবস্থানটা বোঝার চেষ্টা করি, যদি একটু আমরা বাংলাদেশের অবস্থান বা বাংলাদেশের অবস্থানগত যে বৈশিষ্ট্য, এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে লক্ষ্য করো যে আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের একদম উত্তর দিকে, হ্যাঁ, একদম উত্তর দিকে আমরা বলি, একদম উত্তরে যে উত্তরবঙ্গ, এইখানে রংপুর বিভাগ আছে। এই বিভাগটা হচ্ছে কি, একদম উত্তরে এইদিকে হচ্ছে, এটা হচ্ছে রংপুর বিভাগ। ঠিক আছে, একদম উত্তরে হচ্ছে কি, রংপুর বিভাগ। রংপুরের নিচে, মানে রংপুরের একদম নিচে, এটা এই বগুড়া টগুড়া এইগুলো সহ, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। এটা কি, এটা হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের নিচে, তার মানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিকে, আমরা যদি বাংলাদেশের বলি দক্ষিণ পশ্চিম দিকে, এইখানে হচ্ছে খুলনা বিভাগ আছে। বাংলাদেশের একদম দক্ষিণে, মানে মাঝ বরাবর দক্ষিণে, ঢাকার নিচে দক্ষিণে বরিশাল বিভাগ আছে। বরিশালের ঠিক উপরে হচ্ছে ঢাকা বিভাগ। বরিশালের ঠিক উপরে হচ্ছে কি, ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ থেকে আরো উপরে নতুন যে বিভাগ, ময়মনসিংহ বিভাগটা আছে ঢাকা থেকে ঠিক উপরে, মানে বাংলাদেশের একদম উত্তরে। এটা হচ্ছে কি, মাঝ বরাবর উত্তরে, এটা হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আর আমি বলেছি বাংলাদেশের উত্তর পশ্চিম কর্নারে রংপুর বিভাগ, উত্তর পশ্চিম কর্নারের নিচে, ঠিক আছে, রাজশাহী বিভাগ। তারপরে হচ্ছে উত্তর পশ্চিমে খুলনা বিভাগ, একদম উত্তরের নিচে, মানে ঢাকার নিচে বরিশাল বিভাগ, ঢাকার উপরে ময়মনসিংহ বিভাগ, ঢাকার পাশে কুমিল্লা বিভাগ, মানে ঢাকার ডান দিকে কুমিল্লা, তাই না? কুমিল্লা কি বিভাগ হয়েছে? কুমিল্লা
বিভাগ হয়নি, কিন্তু আমরা কুমিল্লা এবং নোয়াখালী বিভাগ চাই, তাই না? আচ্ছা, ময়মনসিংহের পাশে, ময়মনসিংহ থেকে ডান দিকে সিলেট বিভাগ। কি বিভাগ? সিলেট বিভাগ। এবং এর আগ পর্যন্ত, মানে নোয়াখালী বিভাগ হওয়ার আগ পর্যন্ত, নোয়াখালী বিভাগ হওয়ার আগ পর্যন্ত এই যে এখানে চট্টগ্রাম বিভাগ। কি বিভাগ? চট্টগ্রাম বিভাগ। ওকে, তাহলে আমাদেরকে এই বিষয়গুলো একটু ভালো মতো দেখতে হবে। আমরা বিভাগগুলোকে মোটামুটি চিনতে পেরেছি। আমরা জানি যে বাংলাদেশের তিনটা জেলাকে পার্বত্য জেলা বলা হয়। কি বলা হয়? তিনটা জেলাকে বাংলাদেশের বলা হয় পার্বত্য জেলা। ঠিক আছে, তিনটা জেলাকে বলা হয় পার্বত্য জেলা। এবং এই তিনটা জেলা বাংলাদেশের অন্য কোনো জেলার মতো না। তার মানে অন্য জেলাগুলো, অন্য জেলাগুলো যেমন বাংলাদেশের যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকে, অন্য জেলাগুলো যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকে, এই জেলাগুলো কোনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে থাকে না, বরঞ্চ এইগুলো থাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কিসের? পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে থাকে। তাহলে এই জেলাগুলোকে আমরা একটু সংক্ষেপে দেখে নিত। এই যে এখানে আছে খাগড়াছড়ি, এখানে আছে রাঙামাটি, এখানে আছে বান্দরবান। এই তিনটা জেলা হচ্ছে বাংলাদেশের পার্বত্য জেলা। এবং এই তিনটা জেলা, এই রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই তিনটা জেলা মোটেও, এই তিনটা জেলা মোটেও বাংলাদেশের অন্য 61টা জেলার মতো না। বাংলাদেশের 61টা জেলা একদিকে, আর এই তিনটা জেলা কি আরেক দিকে। ঠিক আছে, এই তিনটা জেলা এমনকি ডিফারেন্ট মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এগুলো চালিত হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আজকের ক্লাস কি থাকবে না, পরে করা যাবে না? হ্যাঁ, যাবে। এই মানচিত্রের পিডিএফ দেয়া যাবে না। না, এই মানচিত্রের পিডিএফ দেয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই তোমরা যারা জুমে আছো, তোমাদের কি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়েছে? সারা বা মাফি, নাফিসা, রাকিবুল, কারো কি কোনো, মানে এখানে কোনো অংশ তোমরা বুঝতে পারোনি, এরকম কি হয়েছে? বা কোনো প্রশ্ন কি তোমাদের আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। মানচিত্র দেখে পড়লে একটু ইন্টারেস্টিং হয় না, বলো? একজন হ্যান্ড রেজ করেছে, কে ভাই হ্যান্ড রেজ করেছে দেখি তো? এখানে মাফি। হ্যাঁ, মাফি, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো ভাই। স্যার, তাহলে কি আমরা কি কুমিল্লাকে বিভাগ ধরবো নাকি ধরবো না, কোনটা? না, কুমিল্লাকে তোমরা যতক্ষণ, শোনো, নর্মালি একটা যখন ইয়ে হয় আমাদের এই বিভাগ বলো বা জেলা বলো অথবা উপজেলা বলো, এগুলো যখন হয়, মানে অনুমোদন হয়, তখন এটাকে নিকার, এই নামে, নিকার নামে, NICAR, নিকার, এই নামে একটা কমিটি আছে। সেই কমিটিতে এই প্রস্তাবটা পাশ হতে হয়। ঠিক আছে, এই প্রস্তাবটা সেখানে পাশ হতে হয় যে এটা এটা বিভাগ হবে কিনা, এটা জেলা হবে কিনা, বা এটা উপজেলা হবে কিনা, এইগুলা ইউনিয়ন হবে কিনা, এগুলা এখানে কি করা হয়, পাশ হতে হয়। থানা সংখ্যা বাড়বে কিনা, কয়টা হবে বেড়ে, হ্যাঁ, এটা এই সব জায়গায় পাশ হতে হয়। তো পাশ না হলে কোনো জিনিস তুমি তো বিভাগ বলতে পারবে না। হুম, এটা হচ্ছে বিষয়। বুঝতে পেরেছো? এখন তুমি নোয়াখালী বিভাগের জন্য আন্দোলন করলে ধরো, তাতে তো আর নোয়াখালী বিভাগ হয়ে যাবে না, তাই না? এটা হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, ঠিক আছে। কে? আশরাফুল ইসলাম, তোমার কোশ্চেন ছিল, বলো ভাই। আশরাফুল, বলো তোমার কি কোশ্চেন। কই আশরাফুল, কই আনমিউট? হ্যান্ড রেজ করলে তো আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। হ্যাঁ বলো আশরাফুল, বলো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার, আমরা তো জানি প্রত্যেকটি দেশের এই সীমারেখা বা আয়তন, আকার আয়তন অন্যরকম। কোনো দেশ বড় ছোট। আবার একটা বিষয়ে আমি তিনটা জিনিস মিল পাইছি। এই
এই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আবার বাংলাদেশের মাঝে, আবার অনেক দেশের মাঝে হয়তো মিল আছে, যে আঞ্চলিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল, অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। এই বিষয়টা কি স্যার সব দেশের সাথে এক কেন? আচ্ছা, ঠিক আছে। তুমি যে প্রশ্ন করেছো আমি উত্তর দিচ্ছি। দেখো, নর্মালি বাংলাদেশের বা অন্য যে কোনো দেশের সমুদ্র সীমা নির্ধারণকারী একটা সংস্থা আছে, হ্যাঁ। আমি একটু লিখে দিলে তোমাদের জন্য ক্লিয়ার হবে বিষয়টা বুঝতে, ঠিক আছে। নর্মালি বাংলাদেশ বা অন্য যে কোনো দেশের জন্য একটা সমুদ্র সীমা নির্ধারণকারী একটা একটা সংস্থা রয়েছে, যারা সমুদ্র সীমা নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে? সমুদ্র সীমা নিয়ে কাজ করে, হ্যাঁ। এই যে সমুদ্র সীমা নিয়ে কাজ করে যারা, এই সমুদ্র সীমা নিয়ে কাজ করা সংস্থাটার নাম হচ্ছে, আচ্ছা আমি দুঃখিত একটু, সমুদ্র সীমা নিয়ে কাজ করা সংস্থাটার নাম হচ্ছে কি? ইটোস। ITLOS, ইটোস। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আমি আবারও বলছি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে সমুদ্র সীমা বিষয়ক ট্রাইব্যুনাল জাতিসংঘে, ঠিক আছে। সমুদ্র সীমা বিষয়ক ট্রাইব্যুনাল, ঠিক আছে। এই ইটোসের পাশাপাশি আরেকটা আদালত আছে, যেটা বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত সমস্যা, সেটা সমুদ্র সীমা হোক স্থল সীমা হোক নিয়ে কাজ করে। সেটা হচ্ছে PCA, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে। তো এই যে এই দুটো হচ্ছে বিভিন্ন সীমানার নিষ্পত্তি নিয়ে করা ট্রাইব্যুনাল বা আদালত। এখন সমুদ্র সীমা সংক্রান্ত একটা আইন আছে, যেটার নাম হচ্ছে ইউএন ক্লস, UNCLOS, ইউএন ক্লস, ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি। আবারও বলছি, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, ঠিক আছে, ইউএন ক্লস। এই যে ইউএন ক্লস নামে যে তোমরা দেখছো যে আলাদা আলাদা যে একটা মানে এটা হচ্ছে একটা আইন। এই আইনের অনেকগুলো ধারা আছে। এই ধারা অনুযায়ী পৃথিবীর যে সমুদ্র সীমা কোত্থেকে কোন পর্যন্ত হবে, হ্যাঁ, মহীসোপান কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে, তাহলে এখানে কি বলা আছে যে সমুদ্র সীমা কতটুকু হবে, মহীসোপান আমরা কতটুকু এলাকা চিন্তা করব, ঠিক আছে। এই সবগুলো বিষয় এই ইউএন ক্লসে বলা আছে। এবং এই ইউএন ক্লসের ধারা অনুযায়ী ইটোস সিদ্ধান্ত নেয় যে আসলে সমুদ্র সীমা কার কতটুকু হবে। তো ইউএন ক্লসে ঠিক করে দেয়া আছে যে রাজনৈতিক সমুদ্র সীমা ধরা হবে 12 নটিক্যাল মাইল, ঠিক আছে। 12 নটিক্যাল মাইল ধরা হবে কি রাজনৈতিক সমুদ্র সীমা। একটা দেশের রাজনৈতিক সমুদ্র সীমা কি? একটা দেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে, রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে একেবারে ওই দেশটার রাজনৈতিক উঠান, হ্যাঁ, একেবারে রাজনৈতিক উঠান, মানে তার নিজের সম্পূর্ণ সার্বভৌম সীমানা ওই পর্যন্ত। তার মানে তুমি সমুদ্রের সি লাইন যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে সমুদ্রের সৈকত শুরু হয়েছে, সেখান থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত, 12 নটিক্যাল মাইল পর্যন্ত, হ্যাঁ, তুমি কি করতে পারবা? তুমি তোমার সকল প্রকার সামরিক মহড়া থেকে শুরু করে সকল প্রকার কর্মকাণ্ড তুমি সেখানে চালাইতে পারবা, ঠিক আছে। আর 200 নটিক্যাল মাইল হচ্ছে কি, 200 নটিক্যাল মাইল হচ্ছে তোমার তোমার অর্থনৈতিক সমুদ্র সীমা, ঠিক আছে, অর্থনৈতিক সমুদ্র সীমা। তাহলে এই অর্থনৈতিক সমুদ্র সীমায় 200 নটিক্যাল মাইলে তুমি কি করতে পারবা? এই 200 নটিক্যাল মাইলে তোমার যে অর্থনৈতিক সমুদ্র সীমা, সেইখানে তুমি শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবা। মানে মাছ ধরতে পারবা, তারপরে হচ্ছে তোমার এই পর্যটনের ক্ষেত্রে কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু রিস্ক, ঠিক আছে। তবে তুমি মাছ ধরতে পারবা, আর খনিজ সম্পদ সীমিত আকারে অন্য দেশের সাথে কথাবার্তার মাধ্যমে তুমি অনুসন্ধান করতে পারবা। 200 নটিক্যাল মাইল হচ্ছে তোমার অর্থনৈতিক সমুদ্র সীমা, 12 নটিক্যাল মাইল হচ্ছে তোমার রাজনৈতিক সমুদ্র সীমা। 200 নটিক্যাল মাইলের এই অর্থনৈতিক সমুদ্র সীমাকে অনেকেই EEZ বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলে থাকেন। কারণ সমুদ্রের সাথে সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমি জড়িত। তোমরা জানো ব্লু ইকোনমি, এই কথাটা পুরোপুরি সমুদ্রের সাথে জড়িত। কারণ সমুদ্র হচ্ছে কি একটা বিশাল সম্পদের আকর, ঠিক আছে। কাজেই সমুদ্র থেকে যে পরিমাণ সম্পদ আহরণ করা যায়, এটা পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে তো এত সম্পদ আহরণ করা সম্ভব না। তো এই ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বা সুনীল অর্থনীতি বা সমুদ্র অর্থনীতি, এটা হচ্ছে সম্পূর্ণভাবে সমুদ্রের উপর মানে এটা নির্ভর করে বা সম্পূর্ণরূপে এটা সমুদ্রের উপর ডিপেন্ড করে। সমুদ্র থেকে যে সম্পদ আহরণ করা হয় সেটাই হচ্ছে ব্লু ইকোনমির মূল বিষয়। তাহলে আমরা মোটামুটি আশা করি যে তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি ভাইয়া, ঠিক আছে। সুন্দর প্রশ্ন করেছিলে তুমি একটা, ওকে। লক্ষ্য করো,
লক্ষ্য করো যে আমরা আমরা হ্যাঁ আমরা আমাদের মানচিত্রের আমাদের বিভাগগুলো দেখেছি। আমাদের বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোন কোন জেলা মানে কোন কোন দেশের সীমান্ত আছে কিভাবে আছে সেটা আমরা দেখেছি। বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে আমরা জানলাম। এখন এই বাংলাদেশটা সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আরেকটু জানার চেষ্টা করব। দেখো, আমাদের বাংলাদেশের আমাদের বাংলাদেশের বর্তমানে বিভাগ আছে কয়টা? আমরা যদি একটু লিখি, হ্যাঁ, তাহলে আমরা এইখানেই লিখতে পারবো। আমাদের বাংলাদেশের বিভাগ আছে কয়টা? বাংলাদেশের বর্তমানে বিভাগ আছে কয়টা? 8টা বিভাগ আছে। কয়টা বিভাগ আছে? 8টা বিভাগ আছে। এটা মোটামুটি এগুলো আমরা সবাই জানি। 8টা বিভাগ। জেলা আছে কয়টা? 64টা আছে বাংলাদেশের জেলা। ঠিক আছে। সিটি কর্পোরেশন আছে কয়টা? 12টা আছে সিটি কর্পোরেশন। ঠিক আছে, 12টা আছে কি সিটি কর্পোরেশন। ঠিক আছে। উপজেলা আছে কয়টা? উপজেলা আছে 495টা। কয়টা উপজেলা আছে? 495টা আছে উপজেলা। থানা আছে কয়টা? থানা আছে মোটামুটি 652টা। এটা 653টা হয়ে যাবে যে কোনো সময়। ঠিক আছে। তারপরে পৌরসভা আছে কয়টা? 328টা। ঠিক আছে। তবে 328টা না, বর্তমানে 330টা মোটামুটি। এই উপজেলা সংখ্যা হচ্ছে কয়টা? 330টা। ঠিক আছে। তাহলে তোমরা একটু এই যে বিষয়গুলো এগুলো দেখবা, এবং এর সাথে বাংলাদেশের অবস্থান থেকে অনেক সময় প্রশ্ন আসে। তোমাদেরকে বলি, তোমাদের যখন আমরা আন্তর্জাতিক মানচিত্র সম্পর্কে তোমরা যখন দেখবে, তখন তোমাদের বাংলাদেশের অবস্থান সম্পর্কে বুঝতে তোমাদের সহজ হবে। এর আগ পর্যন্ত বিষয়গুলো তোমাদের জন্য সহজ হবে না, বা বিষয়গুলো তোমাদের জন্য একটু টাফই থাকবে। তো আমরা বাংলাদেশের মানচিত্র এটা আমরা দেখছি, এবং একই সাথে আশা করি যে মোটামুটি মোটামুটি বাংলাদেশের চারিদিকে বাংলাদেশের কোন কোন দেশ আছে, কোন কোন দেশের অংশ আছে, বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো কি। আমরা আরেকটা বিষয় আমাদের একটু জানা থাকতে হবে, এটাও তোমাদেরকে একটু বলে দিই সর্বশেষ। সেটা হচ্ছে যে বাংলাদেশের মোট 30টা জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে। 30টা জেলা। আচ্ছা, আমি এটা একটু লিখে দিই তোমাদেরকে সুন্দর করে দেখি। তোমাদেরকে এদিকে লিখে দিই। বাংলাদেশের বাংলাদেশের 30টা জেলার সাথে 30টা জেলার সাথে, হ্যাঁ, এটা ভারতের সীমান্ত রয়েছে। আর 3টা জেলার সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে। 30টা জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে, 3টা জেলার সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে। তাহলে সর্বমোট বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 32টা সর্বমোট সীমান্তবর্তী জেলা। কেন 32টা সীমান্তবর্তী জেলা? 30 আর 3 মিলে আমরা তো জানি 33 হয়। তাহলে কেন 32টা সীমান্তবর্তী জেলা? বলতে পারবা কেউ? 32টা সীমান্তবর্তী জেলা বাংলাদেশে। যদি প্রশ্ন আসে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি, তাহলে তোমাদেরকে বলতে হবে যে তাহলে বলতে হবে কি যে 32টা জেলা। কিন্তু 32টা সীমান্তবর্তী জেলা কেন? কারণ এইখানে ভারত আর মায়ানমারের মধ্যে রাঙামাটি নামে একটা জেলা আছে। কি নাম? রাঙামাটি নামে একটা জেলা আছে। হ্যাঁ, এই রাঙামাটি জেলাটা হচ্ছে কি রাঙ- রাঙামাটি জেলাটা কি? রাঙামাটি জেলা হচ্ছে ভারত আর মায়ানমার দুটোর মধ্যেই কমন। মানে ভারতের সাথেও সীমান্ত রয়েছে, মায়ানমারের সাথেও সীমান্ত রয়েছে। ভারতের সাথেও সীমান্ত রয়েছে, মায়ানমারের সাথেও সীমান্ত রয়েছে। এই জন্যে এই রাঙামাটি যে জেলা, এই রাঙামাটি জেলা দুটোতেই কমন। এই জন্যে 30 আর 3 মিলে 33-এর জায়গায় এটা 32 হচ্ছে, কারণ একটা জেলা দুটোর মধ্যে আছে, 30-এর মধ্যেও আছে, 3-এর মধ্যেও আছে। এজন্য দুটোকে একটা ধরতে হবে। ঠিক আছে। সব মিলিয়ে 32টা জেলা হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা। তাহলে আশা করি যে এই বিষয়গুলো তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের মানচিত্র নিয়ে আমাদের মোটামুটি বোঝাপড়া। তোমাদের আর কোনো প্রশ্ন কি আছে? হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে 8টি বিভাগ রয়েছে। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তো মানচিত্রে আশা করি যে এখন তোমরা বিভাগগুলো চিনতে পারবে, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো চিনতে পারবে। কোশ্চেন থাকলে হাত উঁচু করতে হবে ভাইয়া, একটু হ্যান্ড রেজ করতে হবে। কে এটা? রিম্যাক্স, রিয়েলমি RMX। বলো ভাই। রিয়েলমি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। স্যার বলতেছি যে ক্লাসগুলা পরবর্তীতে যখন যদি মনে করেন এমন সময় ক্লাস হয় যখন সময় মিলতেছে না, আমাদের অন্য কোনো কাজে ব্যস্ত হয়েছি, তো পরবর্তীতে কিভাবে করা যাবে? আচ্ছা, ক্লাসগুলা পরবর্তীতে তুমি আবার আমাদের এটা তো ফেসবুক লাইভ থাকে, তুমি ফেসবুক লাইভ থেকে করতে পারবা আর কি। হ্যাঁ, ফেসবুক লাইভে যে ক্লাসগুলো দেয়া থাকে ওখান থেকে করতে পারবা আবার। আর এই ক্লাসগুলা কি প্রতিনিয়ত এইভাবেই হয়, জুম ক্লাস, জুমে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুমের মাধ্যমে হয়, আমরা জুমের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি। আমাদের পেইড ক্লাসও যেভাবে ক্লাস নিই তোমাদের তো একইভাবে নিচ্ছি আর কি, জুমেই নিচ্ছি। আর সেখানে আপনাদের তোমরা প্রশ্ন পেজে তো করতে পারো। দেখা যায় যে বোর্ডে ক্লাস হয়, এমনি ফেসবুকে দেখা যায় যেগুলা বোর্ডে ক্লাস, তো এখানে যে এরকম ভাবে। শুধু মানচিত্রের ক্লাসগুলো আমরা ওয়াকমে নিয়ে থাকি, আর বাদ বাকি সব ক্লাস বোর্ডে হয়। ঠিক আছে, মানচিত্রের যে জি। ক্লাস সেগুলো আমরা ওয়াকমে নিই। ঠিক আছে, কারণ যেন মানচিত্রটা অনেক ক্লিয়ার করে দেখা যায়। ঠিক আছে। জি, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আশরাফুল ইসলাম বলো। আশরাফুল, হ্যাঁ একটু মিউট করো কষ্ট করে, হ্যাঁ আবার মানে আনমিউট করো। আসসালামু হ্যাঁ আলাইকুম বলো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো স্যার। ভাইয়া। ওই দিনে যে ক্লাস করাইছিলেন আপনি, যে বলছিলেন বাংলাদেশের বৃহত্তর জেলা হইতেছে 17টা যদি প্রশ্ন আসে, হ্যাঁ, কিন্তু 36 বিসিএস এর একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টি, এখানে 20টি দেয়া আছে। আচ্ছা, দেখো ভাইয়া, বাংলাদেশের বৃহত্তর জেলা হচ্ছে মানে যদি আসলে এই প্রশ্ন ওভাবে হয়, মানে এটার একটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে বললে তোমরা বুঝবা। হ্যাঁ, একটু জাস্ট বাংলাদেশের বৃহত্তর জেলার বিষয়টা তোমাদের বুঝাই বলছি। ইট ইট ডিপেন্ডস যে তুমি আসলে মানে এই বৃহত্তর জেলাকে তুমি কিভাবে হিসেব করছো। বৃহত্তর জেলাকে তুমি কিভাবে হিসেব করছো এটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যে তুমি আসলে বাংলাদেশের বৃহত্তর জেলা কয়টা বা কি, এটাকে তুমি কিভাবে ধরবা। হ্যাঁ, এখন দেখো, নর্মালি বৃহত্তর জেলা আমরা কোনগুলাকে হিসাব করি? হ্যাঁ, বৃহত্তর জেলা আমরা কোনগুলাকে হিসাব করি? 1947 সালে দেশভাগের আগে, হুম, 47-এর দেশভাগের আগে বা একদম দেশভাগের অব্যবহিত পরে যে জেলাগুলো ছিল সেগুলাই হচ্ছে মূলত বাংলাদেশের বৃহত্তর জেলা। তাইলে 47-এর দেশভাগের আগে, একদম 47-এর ভারত পাকিস্তান ভাগের আগে জেলা ছিল কয়টা? 17টা। স্বাধীনতার পূর্ব পর্যন্ত এসে সেই জেলা হয় 19টা। তাহলে সর্বোচ্চ যদি আমরা বৃহত্তর জেলা হিসাব করি তাও আমাদেরকে কয়টা ধরতে হবে? 19টা জেলা ধরতে হবে, 19টার বেশি বৃহত্তর জেলা হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এই 19টা জেলা থেকেই পরবর্তীতে ছোট ছোট আরো জেলা গঠন হয়েছে। যেমন ধরো বৃহত্তর ময়মনসিংহ যেটা ছিল, এই বৃহত্তর ময়মনসিংহ থেকে কিন্তু এই যে টাঙ্গাইল হয়েছে পরবর্তীতে, বুঝছো? জি স্যার। তারপরে হচ্ছে এই যে বৃহত্তর কুষ্টিয়া থেকে, হ্যাঁ, বৃহত্তর কুষ্টিয়া থেকে হচ্ছে তোমার এই যে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঠিক আছে, এইগুলা কিন্তু হয়েছে বৃহত্তর কুষ্টিয়া থেকে। এরপরে ধরো যে একসময় তো যশোর হচ্ছে পুরাটারই জেলা ছিল আর কি, হ্যাঁ, বা মহকুমা ছিল। এবং যশোর থেকে হচ্ছে কিন্তু তোমার এই কুষ্টিয়া টুষ্টিয়া এগুলো আলাদা হয়েছে, ঝিনাইদহ আলাদা হয়েছে। হ্যাঁ? কাজেই তোমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে যে বৃহত্তর জেলা বলতে আসলে তোমরা কি বুঝবা। ঠিক আছে, স্বাধীনতার ঠিক অব্যবহিত পরে আরো দুটো জেলা হয়, এবং তারপরে 21টা সংখ্যা, এর সংখ্যা হয় 21, এবং তারপরে তো আস্তে আস্তে বাড়তে 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 64টা জেলা হয়। বেশিরভাগ জেলা বেড়েছে হচ্ছে হুসাইন মোহাম্মদ এরশাদের সময়। ঠিক আছে, ওকে, তাহলে আশা করা যায় তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে এই বিষয় নিয়ে বা এই টপিক থেকে আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করে দেবো আর কি। ঠিক আছে। ও, সবাই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।